গল্প তরঙ্গ আপনাদের সকলকে গল্পের স্রোতে হারিয়ে যাওয়ার আমন্ত্রণ, যেখানে শব্দেরা ছুঁয়ে যায় অদেখা অনুভূতির কিনারায়, আর প্রতিটি গল্প ভাসিয়ে নেয় আপনাকে এক অচেনা জগতের পথে। এক রাজপুত্র সবে সিংহাসনে বসেছে, মানে নতুন রাজা হয়েছে। 5-7 বছর রাজত্ব করার পর সে একদিন রাজ্যের যত বয়স্ক বৃদ্ধ ছিল সবাইকে এক জায়গায় ডাকিয়ে জিজ্ঞাসা করল, আপনারা আমাদের 3 পুরুষের রাজত্বকাল দেখেছেন। এখন আপনারা বলুন, আমার আমলে রাজত্ব ঠিক চলছে, না আমার পিতার অথবা আমার দাদামশাইয়ের আমলে ঠিক চলতো? কার রাজত্ব ঠিক ছিল? সকলেই চুপ, কেউ কথা বলছে না। এমন সময় এক বৃদ্ধ উঠে দাঁড়িয়ে জোড়হাত করে বলে, মহারাজ, আমি আপনার একজন প্রজা। বয়সে আমার চেয়ে ছোট হলেও আপনি আমার মালিক। আপনাদের দোষ, গুণ, যোগ্যতা, অযোগ্যতা বিচার করার ক্ষমতা আমার নেই। তবে যদি বলেন তো আমার নিজের অভিজ্ঞতার কথা কিছু বলতে পারি, কিন্তু আপনাদের তুলনা করতে পারবো না। রাজা বলল, বেশ, আপনি নিজের কথাই বলুন। বৃদ্ধ বলতে লাগলো, যখন আপনার দাদামশাইয়ের রাজত্ব ছিল তখন আমি জোয়ান পুরুষ ছিলাম, লেখাপড়া শিখেছিলাম, শরীরে শক্তিও ছিল যথেষ্ট, সঙ্গে সর্বদা লাঠি রাখতাম। সে সময় যদি 5-10 জন লোক একসঙ্গে আমার সঙ্গে লড়তে আসতো, আমি পরোয়া করতাম না। একদিন কি কারণে আমি কোনো এক গ্রামে যাচ্ছিলাম, পথে যেতে যেতে শুনতে পেলাম একজন স্ত্রীলোক কাঁদছে। কান্না শুনে ভাবলাম গিয়ে দেখি কি ব্যাপার। শব্দ শুনে সেদিকে এগিয়ে গেলাম। গিয়ে দেখি একটি সুন্দরী যুবতী একলা জঙ্গলে একটা গাছের তলায় বসে কাঁদছে। সারা অঙ্গে তার দামি দামি গয়না। আমি হঠাৎ তার সামনে গিয়ে পড়ায় সে খুব ভয় পেয়ে গেল। আমি স্নেহের সঙ্গে তাকে শুধলাম, তুমি কাঁদছো কেন বোন? মেয়েটি খানিকটা সাহস পেয়ে বলল, আমি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাচ্ছিলাম, সঙ্গে গরুর গাড়ি আর উঠছিল। পথে ডাকাত আমাদের ঘিরে ধরে। আমার সঙ্গে লোকজন আর ডাকাতদের সঙ্গে লড়াই লেগে গেল। আমি ভয়ে জঙ্গলে পালিয়ে চলে এসেছি। ভগবান জানেন ওদের কি দশা হলো। আমি কোন দিকে যাব রাস্তা খুঁজে পাচ্ছি না। আমার বাপের বাড়ি অনেক অনেক দূরে, কিন্তু শ্বশুর বাড়ি মনে হয় খুব কাছে। আমি বুঝতে পারছি না কি করব। এই বলে বউটি খুব কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে সে তার শ্বশুরের নাম ধাম জানালো। আমি ওই গ্রামটি জানতাম, তার শ্বশুরকেও ভালোভাবে চিনতাম, তাই তাকে সেখানে পৌঁছে দিলাম। রাত্রি হয়ে গেছিল, তারাও খুব চিন্তায় ছিল। বউকে পেয়ে তাদের খুব আনন্দ হলো। মেয়েটির শ্বশুর আমাকে বকশিস হিসাবে 500 টাকা দেবার জন্য খুব পীড়াপিড়ি করতে লাগলো। আমি আমার কর্তব্য করেছি, তাই আমি টাকা নিতে রাজি হলাম না। টাকা না নেওয়ায় আমার মনে খুব আনন্দ হলো। আমি ফিরে এলাম। এ কথা অবশ্য আপনার ঠাকুরদার আমলের কথা। এরপর আপনার বাবার আমল এলো। তার যখন 5-7 বছর রাজত্ব করা হলো, তখন আমার ব্যবসা কিছু পড়তির দিকে। টাকা পয়সার খুব টানাটানি দেখা দিল।
তখন আমার মনে হতে লাগলো, সেদিন তো বেশ সুযোগ ছিল। প্রায় 15-16 হাজার টাকার মতন গয়না মেয়েটার গায়ে ছিল। মেয়েটাও একলা ছিল, গয়নাগুলো কেড়ে নিলেই হতো। আজ তাহলে এমন অভাবে পড়তে হতো না। সেদিন বড় ভুল হয়ে গেছে। বকশিস দিতে চাইলে তাও নিলাম না। সুনাম রক্ষা করতে গিয়ে আজ অর্থ কষ্ট ভোগ করছি। এই সব কথা মনে আসতে লাগলো। মহারাজ, আপনি তো বয়সে আমার নাতির সমান। আপনার সামনে বলতে লজ্জা হচ্ছে। এখন এমনও মনে হয়, সেদিন যদি মেয়েটাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে এসে নিজেই বিয়ে করতাম, তবে সে আজ আমার সেবা করত, আর অর্থেরও অভাব হতো না। মহারাজ, আমি আমার ভাবনা চিন্তার কথা আপনাকে জানালাম। আপনাদের মতো রাজা মহারাজের যোগ্যতা যাচাই করার ক্ষমতা আমার নেই। রাজা বুঝল এ বৃদ্ধ খুবই বুদ্ধিমান লোক। যথা রাজা তথা প্রজা, এ কথাটা স্পষ্ট করে বুঝিয়ে দিল, অথচ আমাকে আঘাতও করল না।